আর আমি কিন্তু ভাইয়া সত্যি বলতে ইচ্ছা করলে আরো ফাস্ট যেতে পারি। হ্যাঁ? আমি কিন্তু ইচ্ছা করে স্লো যাচ্ছি যেন আপনাদের হচ্ছে প্রিভিয়াস কাজগুলো শেষ হয়। না হলে আমি দেখা গিয়েছে ভালো ফাস্ট যেতে পারতাম। আচ্ছা, তো যেটা বলি, hypothesis টেস্টিং দিয়ে এখন স্টার্ট করি। Used when we want to test a claim or assumption লাইক আপনি একটা কথা বললেন। সেটা হচ্ছে কি ট্রু হবে কি হবে না, হ্যাঁ? ক্লেমটা কি ট্রু হবে কি হবে না এটারই প্রুফ আমরা আনি hypothesis টেস্টিং থেকে। লাইক আপনি হচ্ছে বললেন যে এভারেজ কাস্টমার স্পেন্ডিং হচ্ছে 500। এখন এভারেজটা যদি 500 এর উপরে হয়ে থাকে ওইটা হচ্ছে আপনারটাকে ডিনাই করা হয় আপনার ক্লেমটাকে। ওকে? সো এটাকে হাইপোথিসিস টেস্টিং হচ্ছে মূলত স্ট্যাটিস্টিক্যাল একটা অ্যাপ্রোচ আমাদের মেশিন লার্নিং এর ক্ষেত্রে বলতে পারি। তো এটার কিছু স্টেপ আছে এবং ২ টা কিওয়ার্ড একটা হচ্ছে নাল হাইপোথিসিস, একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিসটা কি? ডিফল্ট বিলিফ যেটা আপনি নিজে বিলিভ করছেন যে এভারেজ কাস্টমার স্পেন্ডিং হচ্ছে 500 আর অল্টারনেটিভ কোনটা? আ হোয়াট ইউ ওয়ান্ট টু টেস্ট আপনি কি টেস্ট করছেন? লাইক এভারেজ স্পেন্ডিং হচ্ছে 500 এর চেয়ে বেশি। এটার জন্য কি করতে হবে? ডেটা কালেক্ট করতে হবে, কম্পিউট, টেস্ট, স্ট্যাটিস্টিক্স করতে হবে। তারপর পি ভ্যালু বের করতে হবে। পি ভ্যালুটা কি? Probability of observing your result if null hypothesis were true. If p value is less than significance level, significance levelটা হচ্ছে ভাইয়া কনফিডেন্স আপনার হচ্ছে কনফিডেন্স ইয়ে করি না 95% ওইটার থেকে আসছে আরকি। আলফা বা যে সিগমা যেটা 0.05 এটা হচ্ছে আপনি যদি ওইখানে কনফিডেন্স 95 দেন তখন এটা আসবে 0.05 ওকে? আর যদি হচ্ছে 90 দেন তখন তো বুঝছেন 1.10 আসবে। তো যদি এটা হয়, if p value is less than significance level তাহলে null hypothesis রিজেক্ট হবে। ওকে? এখানে ২ টা এরর আসে। একটা হচ্ছে টাইপ 1 এরর, একটা হচ্ছে টাইপ 2 এরর। রিজেক্টিং null hypothesis when it's true এটা হচ্ছে ফলস অ্যালার্ম। টাইপ 2 এরর কোনটা? যেটা হচ্ছে failing to reject null hypothesis when H1 is true. So misdetection. এক্সাম্পলটা দেখেন টেস্টিং if customers spend more than $500 on average. হুম? এই যে 500 আর এটা হচ্ছে 500 এর চেয়ে বেশি। if p ভ্যালু ধরেন 0.02 তখন কি? রিজেক্ট হবে। রিজেক্ট হলে এই বাম পাশের অ এই যে এটা concludes customers likely spend more তখন হচ্ছে রিজেক্ট নাল হাইপোথিসিস হবে। ওকে? সো এখানে হচ্ছে ২ টা মেসেজ কাইন্ড অফ ছিল লাইক এই যে এটা। হ্যাঁ, এটা হচ্ছে কোড। এটা হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট। হ্যাঁ, সো হাইপোথিসিস এর মধ্যে অনেকগুলো ভাগ আছে। ক্ষেত্র বিশেষে আমরা হচ্ছে ভিন্ন, ভিন্নটা ইউজ করি। তো ধরেন এটা হচ্ছে SciPy, SciPy একটা লাইব্রেরি আছে ডট স্ট্যাটস। এটাতে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথড গুলো থাকে SciPy এর মধ্যে। ইম্পোর্ট টি-টেস্ট ওয়ান স্যাম্পল। হুম? আ কাস্টমার স্পেলিং ডাটা ধরেন এটা। নাল হাইপোথিসিস আপনি ধরলেন, আপনি অ্যাসাম্প করতেছেন। আপনি অ্যাসাম্পশন দিচ্ছেন, আপনি ক্লেম করতেছেন। এটা হচ্ছে মিন এটা এখানে মিন হচ্ছে 500 এখন এটার মধ্যে আপনি টি-স্ট্যাট, পি ভ্যালু নিয়েছেন। ডাটা হচ্ছে যেটা আর আপনার বিলিফ কি 500 সো টি-টেস্ট, টি-স্ট্যাটিস্টিক্স হচ্ছে টি-টেস্ট আর এটা হচ্ছে পি-ভ্যালু। এখন পি-ভ্যালুটা যদি 0.05 এর কম হয়ে থাকে ইন দ্যাট কেস রিজেক্ট নাল হাইপোথিসিস আর এটা হবে ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। এই ২ টা মনে রাখতে হবে। ক্লোনের ডান পাশেরটা চেঞ্জ হবে আপনার হচ্ছে ক্রাইটেরিয়া অনুযায়ী বাট বাম পাশেরটা সেম থাকে। যে রিজেক্ট নাল হাইপোথিসিস আর এটা হচ্ছে ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। কেন? এখানে কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না যে পাস, হ্যাঁ? এটা হচ্ছে রিজেক্ট আর ফেল টু রিজেক্ট এই ২ সিনারিওতেই এটা চলবে। হাইপোথিসিসটা ওকে? সো 2nd এ দেখেন ফেল টু যদি রিজেক্ট হয় নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স। যে অ্যাকচুয়ালি আল্টিমেটলি কোন ডিফারেন্স এখানে শোধ হয়নি। কমন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট এর মধ্যে আছে ওয়ান স্যাম্পল টি টেস্ট। টি টেস্টের মধ্যে ধরেন আছে ৩ টা। ওয়ান স্যাম্পল যেটা কি করে এটা হচ্ছে ভিন্ন, ভিন্ন মেথড ভিন্ন, ভিন্ন পারপাস এ আমরা ইউজ করি। ওয়ান স্যাম্পল হচ্ছে কম্পেয়ার স্যাম্পল মিন টু এ নোন ভ্যালু। টু স্যাম্পলটা কি ইন্ডিপেন্ডেন্ট। কম্পেয়ার মিনস অফ 2 গ্রুপস মেল ভার্সেস ফিমেল স্পেন্ডিং। ২ টা গ্রুপের মধ্যে আপনি কম্পেয়ার করতে যাচ্ছেন। পেয়ার টি টেস্ট কি কম্পেয়ার বিফোর আর আফটার অফ সাম গ্রুপ টেস্ট স্কোরস বিফোর এন্ড আফটার ট্রেনিং। Chi-square test used for categorical data. Categorical ক্ষেত্রে to spell. Example, is there an association between gender and buying product X? So এটা কি chi-square test এর মধ্যে বলবেন। Another, compares means across 3 or more groups. Example দেখেন, is the average spending different across 3 region, north, southwest? Insignificant, we conclude not all means are include. Okay, পড়বেন common statistical এটা হচ্ছে 2 to sample টেস্ট এই যে গ্রুপ 1 গ্রুপ
বি, গ্রুপ 1 গ্রুপ 2 বা এ বি যেটা বলেন, যে পি ভ্যালু হচ্ছে এটা। টেস্ট টু গ্রুপ ডিফার ইন মিনস যে দুইটা গ্রুপ, যেমন হচ্ছে একটা সিনিয়র বলছিলাম না যে একটা ইউনিভার্সিটিতে আপনি হচ্ছে একটা রিসার্চ করতে চাচ্ছেন, এখন আপনি তো ওইখান থেকে 50 জনকে নিয়েছেন। এখন আপনার আপনার যদি অন্য কেউ যদি আহ, বলা যায় যে এরকম রিসার্চ করতে চাচ্ছে, সেও হচ্ছে ধরেন করলো, আর সেও 50 জন ডেটা কালেক্ট করলো, এখন এটার কি কোনো গ্যারান্টি আছে যে আপনার 50 জন আর তার 50 জনের ডেটা সেম হবে? কাইন্ড অফ এরকম যে দুইটা গ্রুপ আছে, দুইটা গ্রুপের মধ্যে কি অ্যাকচুয়ালি ডিফারেন্স আছে কিনা। টেস্ট ইফ টু গ্রুপস ডিফার ইন মিনস, ওকে, সাইজ টেস্ট। হ্যাঁ, যে মেল আর এটা হচ্ছে ফিমেল। সো এটা এটা এখানে হচ্ছে জাস্ট মেথড গুলোর নাম দিলেই হয়। অ্যানোভা টেস্ট, সাইপাইসার, হ্যাঁ, F1 স্প্যানিং অ্যাক্রস 3 রিজন, এনপি ডট র্যান্ডম নর্মাল 500 টু 20 30। এইগুলো বা জাস্ট একটু এক্সপ্লেন দেখবেন। আর আদারওয়াইজ আমি যখন হচ্ছে আমাদের প্রজেক্টে ইনভলভ এটাকে অ্যাড করব, তখন আমি একদম ফুল এক্সপ্লেনেশন দিব। ওকে, টেস্ট ইফ অ্যাট লিস্ট ওয়ান গ্রুপ মিন ডিফার্স এবং 3+ গ্রুপস, ওকে, এটা হচ্ছে এই পারপাস ইউজ হচ্ছে। কোরিলেশন আর অ্যাসোসিয়েশনটা, হুম এখন হচ্ছে জাস্ট নামগুলো আর কি দেখানো হচ্ছে, তারপরও পুরোটা পড়ে দেখবেন কতটুকু বুঝতে পারেন, আশা করি বুঝবেন। কোরিলেশন এন্ড অ্যাসোসিয়েশনটা কি? এটা হচ্ছে শুরুতে বলতে হবে কোভেরিয়েন্স এন্ড কোরিলেশন। কোভেরিয়েন্স measures how two variable move together. ওকে, যেমন পজিটিভ কোভেরিয়েন্স নেগেটিভ কোভেরিয়েন্স কি? when one increase the other tends to increase. নেগেটিভ কোভেরিয়েন্সটা কি? when one increase other tends to decrease. লাইক আমরা কি কোরিলেশনে তো ভাই এটা দেখেছি যে ও হচ্ছে বাড়লেও বাড়বে, কমলেও কমবে, অথবা বাড়লে কমবে, কমলে বাড়বে, কাইন্ড অফ বেটা সেটা। বাট কোরিলেশন এন্ড কোভেরিয়েন্সের মধ্যে ডিফারেন্স আছে। মেজার্স হাউ টু ভেরিয়েবল মুভ টুগেদার, এটা তো কোভেরিয়েন্স বলতেছি, সো এখনো কিন্তু কোরিলেশনে যায়নি। সো দা ভ্যালু ডিপেন্ডস অন দা ইউনিট, সেন্টিমিটার ভার্সেস মিটার। সো ইফ সো ইটস নট স্ট্যান্ডার্ডাইজ। আর কোরিলেশনটা কি? স্ট্যান্ডার্ডাইজ ভার্সন অফ কোভেরিয়েন্স, অলওয়েজ লাইজ বিটুইন -1 থেকে +1। +1 আমরা জানি যে পজিটিভ, পারফেক্ট পজিটিভ লিনিয়ার রিলেশন, আর নেগেটিভটা পারফেক্ট নেগেটিভ লিনিয়ার রিলেশন, আর জিরোটা কি? নো লিনিয়ার রিলেশন। কোরিলেশন ইজ হোয়াট উই ইউজুয়ালি ইউজ ইন এমএল বিকজ ইট ইজ ইউনিট ফ্রি। লাইক এখানে যে আপনার ইউনিট থাকে না, একক থাকে না, সো এটা নিয়ে প্রবলেম হয় না। কোরিলেশন যে আমরা ভ্যালিড করছি, কোরিলেশন কিন্তু দুই টাইপের আছে, একটা হচ্ছে পিয়ারসন, একটা হচ্ছে স্পেয়ারম্যান। হুম মেজার্স লিনিয়ার রিলেশনশিপ পিয়ারসনে assumes assumes normally distributed continuous variable study hour versus exam score। আর এক্সপেরিমেন্ট কোরিলেশন কোনটা? এ র্যাঙ্ক বেস কোরিলেশন, যেটা হচ্ছে নন প্যারামেট্রিক। হোয়াটসঅ্যাপের ইফ ডাটা ইজ নট নরমালি ডিস্ট্রিবিউশন অর হ্যাজ আউটলায়ার্স। আপনারা যেটা ইউজ করছেন ওটা হচ্ছে পিয়ারসন। ওকে, এটা কিন্তু আউটলায়ার ভাবে হ্যান্ডেল করতে পারে না। হুম সো আমরা হচ্ছে কি করবো? এক্সপেরিমেন্টও শিখবো। ক্যাপচার্স মনোটনিক রিলেশনশিপ, values move in the same direction but not necessarily at a constant rate। সো এইসব বিষয়গুলো হচ্ছে স্পেয়ারম্যানে ফোকাস দেওয়া হয় মুভি রেটিং। হ্যাঁ, আর ইউজ স্পেয়ারম্যান when data is skewed, ordinal or not linear। That means কি? এই যে ছোট ছোট বিষয় ডেটা কিভাবে আহ, মানে বিন্যস্ত আছে, ডেটা কিভাবে ডিস্ট্রিবিউট আছে, এটার উপর বেস করে কিন্তু আপনার ভাইয়া কোন মেথড ইউজ করবেন। লাইক দেখেন কোরিলেশনে কোনটা ইউজ করবেন, স্পেয়ারম্যান না পিয়ারসন, এটা থেকে ডিসিশন পাচ্ছেন। তারপর আপনি হচ্ছে নর্মালাইজেশন, আচ্ছা নর্মালাইজেশন তখন শিখেন নাই, এটা পরে দেখবেন। এটা সেখান থেকে অনেক কিছু ডিসিশন নিতে হবে সামনে। কোরিলেশন আর কজেশন সেম জিনিস না। জাস্ট বিকজ টু ভ্যারিয়েবল আর কোরিলেটেড ডাজন্ট মিন ওয়ান কজেস দ্য আদার। সাপোজ আইসক্রিম সেলস বেড়েছে, ড্রনিং অ্যাক্সিডেন্ট বেড়েছে, এটা কোরিলেটেড, এটা কি মানতেন? লাইক একটা ফিচার ধরেন, একটা ডেটা সেটে আপনার আইসক্রিম সেলস আছে, ড্রনিং অ্যাক্সিডেন্ট আছে, সামহাউ আছে। এখন কোরিলেশন ম্যাট্রিক্সে তো দেখাবে যে এটা বাড়লে এটা বাড়ে, তো আপনি কি এটা মেনে নিবেন যে আইসক্রিম সেল বাড়লে লাইক অ্যাক্সিডেন্ট বাড়তেছে, তাই না? বাট ট্রু কেস হোয়াট ওয়েদার, থার্ড ভ্যারিয়েবল, এখানে একটা থার্ড ভ্যারিয়েবল কাজ করতেছে। You always check for co-founders before drawing conclusion. That means as a data scientist আপনার হচ্ছে জাস্ট আপনি জাস্ট এই যে একটি গ্রাফ দেখলেন, ডিসিশন নিয়ে মেক করে ফেলেন এরকম, এখানে অনেক রিসার্চের বিষয় থাকে। সাইজকেপ টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স ফর ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, টেস্ট if two categorical variables are associated।
If there is an association between gender, male or female, buying a product, yes অথবা no. দেখেন, is there an association between gender and buying a product? লাইক হয়েছে তো একটু আগে যেটা দেখছেন যে একটা প্রোডাক্ট কেনার প্রতি মেল এবং ফিমেলের কি কোনো কি অ্যাসোসিয়েশন আছে কিনা? Like variable are independent. If p value is less than 0.05, reject null hypothesis. Variables are associated. Very useful in feature selection when dealing with categorical data. Visualizing correlation. Scatter plotটা দেখেন base for two continuous variable. এটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে নন লিনিয়ার। লিনিয়ার কোনটা ভাইয়া? ওই যে একটা গ্রাফ দেখি না, একটা সিঙ্গেল লাইন থাকে নিচ থেকে উপরের দিকে যায় কাইন্ড অফ তির্যক ভাবে 45 ডিগ্রি, ওইটাকে আমরা বলি লিনিয়ার। ওকে, আমরা যখন মেশিন লার্নিং এর ফার্স্ট অ্যালগরিদমটা দেখবো ওইটা হবে লিনিয়ার রিগ্রেশন। ওকে, তো হিট ম্যাপ যেমন যে কোরিলেশন ম্যাট্রিক্সটা হচ্ছে হিট ম্যাপ, ওটার নাম। পেয়ার প্লট এখনো দেখেন, এটা সামনে দেখবেন। হ্যাঁ, স্ক্যাটার প্লটস ফর অল ভেরিয়েবল পেয়ারস উইথ হিস্টোগ্রাম। ভিজুয়ালাইজেশন হচ্ছে আমাদের হেল্প করে when features are highly correlated, which is paired for regression models, which are multi-collinear বলে এই সিনারিও থেকে। ওকে, যে এটা হচ্ছে ডাটাসেট লোড দিয়েছেন, কোরিলেশন দেখেছেন, এটা হচ্ছে হিটম্যাপ রান করেছেন, এটা হচ্ছে যে স্কেটার প্যাটার্ন করেছে। এই রিগ্রেশন অ্যানালাইসিস, রিগ্রেশন অ্যানালাইসিসটা আই থিঙ্ক পরে দেখলে বেটার হতো। আমরা জাস্ট একটা ওভারভিউ করি। হ্যাঁ, যখন হচ্ছে আমরা ওই যে মেশিন লার্নিং এর যেটা ফার্স্ট ক্লাস হবে মেশিন লার্নিং অ্যালগরিদম, তখন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি কোনো কিছু গ্যাপ থাকে। হ্যাঁ, সো রিগ্রেশনটা কি? রিগ্রেশন ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেথড টু মডেল দ্য রিলেশনশিপ বিটুইন এ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট আমরা যখন হচ্ছে মেশিন লার্নিং নিয়ে কথা বলবো, দুইটা ভ্যারিয়েবল এর কথা বলি, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট। লাইক আপনার হচ্ছে ধরেন 10টা ধরেন ব্যাংক কাস্টমার ট্রেন করছি না, এক্সিটেড কি কারণ করছে কি করে নাই, ওইটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট। ও কার উপর ডিপেন্ডেন্ট? বাকি যে কয়টা কলাম আছে ওইগুলোর উপর ডিপেন্ডেন্ট। ওকে, সো ওইগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর আপনার এক্সিটেড যেটা ওটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, এই কথাটা এখানে বলছে। In ML, it is often the first step toward predicting modeling. Example, predicting house price, target the square footage. The regression equation, এটা হচ্ছে ইকুয়েশনটা সিম্পল রিগ্রেশন, বেটা 0 প্লাস বেটা 1 এক্স প্লাস এপসিলন। ওকে, আমরা সেটাতে যাচ্ছেন যেমন এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে বিটা নট হচ্ছে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট মেবি একটা পিডিএফ এ আছে, দেখাবো না। ওকে, আর কোএফিসিয়েন্ট আর ইন্টারসেপ্ট। আর এটাতে এরর টার্ম যে র্যান্ডম নয়েজ নট এক্সপ্লেইনড বাই মডেল। এটা হচ্ছে মডেল এক্সপ্লেইন করে না এই এররটা সম্পর্কে। আচ্ছা দেখেন কোএফিসিয়েন্টটা কি and intercept. The coefficient represents the slope of line in a linear regression equation. It measures the change in the dependent variable y for unit change in the independent variable. দেখেন y is equal to mx plus c, এটা হচ্ছে আমরা একদম ইন্টারে পড়তাম। হ্যাঁ, m হচ্ছে এখানে কোএফিসিয়েন্ট। m এর ভ্যালু যদি 0-র চাইতে বড় হয় রিলেশনকে বলবো পজিটিভ, যে x বাড়লে y বাড়বে। m এর ভ্যালু যদি 0-র চাইতে কম হয় তখন বলবো নেগেটিভ, x বাড়লে y কমবে। আর m যদি 0 হয় y does not depend on x, no relationship. ওকে, কোএফিসিয়েন্টটা কি রিপ্রেজেন্ট স্লোপ অফ দ্য লাইন ইন এ লিনিয়ার রিগ্রেশন। ওই যে ঢালটা, লাইনের যে ঢাল ওইটা। ইট মেজার্স দ্য চেঞ্জ ইন দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ফর এ ইউনিট চেঞ্জ ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। যে ইন্ডিপেন্ডেন্টে যে ইউনিট চেঞ্জ হলো ওটা এফেক্টটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে। ইন্টারসেপ্টটা কি? ইন্টারসেপ্ট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই when x is 0. যখন x এর ভ্যালু 0 হবে তখন y এর ভ্যালু কত হবে? যেই ভ্যালুটা হবে ওইটাই হচ্ছে ইন্টারসেপ্ট। It represents the point where regression line crosses y-axis. Mathematical হচ্ছে এটাই। C is the intercept. Here C is the intercept. It gives a baseline value of the y. এটাকে আমরা baseline value বলি, যে যখন হচ্ছে এটা ভ্যালু 0 থাকবে তখন কি হয়। আপনি চাইলে হচ্ছে ম্যাথমেটিক্স ইউজ করে কোএফিসিয়েন্ট আর ইন্টারসেপ্ট ভ্যালু বের করতে পারেন। হ্যাঁ,
ওকে, এখানে মেবি ম্যাথটা দেখিয়েছি। সিম্পল ম্যাথ বিহাইন্ড কোএফিসিয়েন্ট ইন্টারসেপ্ট ক্যালকুলেটিং কোএফিসিয়েন্ট m হচ্ছে এই যে is the coefficient xy calculating intercept m into x। আচ্ছা কোথায় ওইটা কোথায় মেইন ম্যাথ চাচ্ছি আমি। সাপোজ উই হ্যাভ ফলোইং ডাটা এক্স আর ওয়াই ক্যালকুলেট, এটা হচ্ছে গড় বের করেন 1+2+3+4 ডিভাইড বাই 4 আর ওয়াই এর এটা কোভেরিয়েন্সটা কি 1 মাইনাস 2.5 2 মাইনাস 2.5 3 মাইনাস 2.5 4 মাইনাস 2.5। আচ্ছা সাথে কিন্তু আবার এই যে 2 মাইনাস 5 ও আছে। ওকে, ইকুয়েশনটা একটু জাস্ট দেখে নেবেন হয়ে যাবে। আর এটা হচ্ছে ভেরিয়েন্স। ভেরিয়েন্সটা হচ্ছে জাস্ট আপনি কি করবেন, এই যে 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস প্রত্যেকটার উপর হোল স্কয়ার থাকবে। ওকে, তো এটা দেখেন যদি প্রয়োজন হয়, না বুঝেন আমাকে বলেন। ওকে, এটা মেবি অ্যাড করা নাই আপনাদের কোর্স ম্যাটেরিয়ালে। কি কনসেপ্ট উইথআউট হেভি ম্যাথ ইন্টারসেপ্ট আছে স্টার্টিং এ ভ্যালু, এটা আমি মাত্র বলেছি যে কোএফিসিয়েন্ট। ওকে, predict fair from age that any data set. Suppose we try to predict fair using age. Regression equation might look like 10 plus 2.5 into age. Okay, in x m a y equal ms plus c. Intercept হচ্ছে যে a passenger with age 0, যার এজ হবে 0 would expected to pay about 10। হুম, ভাই এটা বিষয়টা এরকম না যে এজ 0 তো পসিবল না। এখানে বিষয়টা হচ্ছে যে 0 যখন হচ্ছে ওইটা হচ্ছে বেস ফেয়ার। হ্যাঁ, যে সবকিছু একটা বলে না বেস ভ্যালু আছে, এটা হচ্ছে সেটা। কোএফিসিয়েন্ট 2.5 মানে ফর এভরি এডিশনাল ইয়ার অফ এজ, মানে আপনার বয়স যদি 2 থেকে 3 হয়, দ্য ফেয়ার ইনক্রিজ 2.5 ইউনিট অন এভারেজ। মানে আপনার বয়স যদি 2 থেকে 3 হয়, আপনার ওই ফেয়ারটা ইনক্রিজ হবে 2.5 ইউনিট। ওকে, এই যে এটা হচ্ছে ইন্টারসেপ্ট আর কোএফিসিয়েন্ট, জাস্ট এই যে ইন্টারসেপ্ট আর কোএফিসিয়েন্ট ইজিলি বের করে ফেলা যায়। ওকে, কেস স্টাডিজটা যদি দেখেন, এগুলো আসলে কি কাজে আসে? হ্যাঁ, এটা এটা হচ্ছে হাইপোথিসিস এর A/B testing example, website conversion rate. A company wants to test if a new buy now button color improves conversion rate. যে আপনি জাস্ট বাই নাও বাটনটা চেঞ্জ করছেন। তো এগুলো হচ্ছে এই এই assumption গুলো পায় কিভাবে? যেমন গ্রুপে ওল্ড বাটন কন্ট্রোল আর এটা হচ্ছে নিউ বাটন প্রিপেয়ার নিউ বাটন। সো গ্রুপ এতে আছে গ্রুপ এতে ওল্ড বাটন আছে 1000 ভিজিটর আসছে ওয়েবসাইটে আপনার, 50 জন পারচেজ করছে। সো কনভার্সন রেট হচ্ছে 5%। আর ১,০০০ জন ভিজিটর আছে গ্রুপ বি তে। ৮০ জন পারচেজ করছে। দ্যাট মিনস কনভার্সন 8%। তো এটার উপর বেস করে যদি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করেন, টু প্রপোর্শন জেড টেস্ট। এটা হচ্ছে নো ডিফারেন্স ইন কনভার্সন রেট আর এটা হচ্ছে কনভার্সন রেট ডিফারেন্স। ইনসাইড ইফ পি ভ্যালু ইজ লেস দেন 0.05 কনক্লুড নিউ বাটন ওয়ার্কস বেটার। আর যদি না হয় তাহলে তো না। কানেকশন টু এমএল, এটা অ্যাকচুয়ালি এমএল এর সাথে কিভাবে রিলেট করবে? A/B testing helps validate changes before deploying large scale ML personalization. কাস্টমার বিহেভিয়ার অ্যানালাইসিস, এটা একটু একবার দেখি। প্রেডিক্ট হাউ কাস্টমার স্পেন্ডিং রিলেটস টু এজ নেম এন্ড ভিজিটস, সরি এজ ইনকাম এন্ড ভিজিটস। মেথডস, কুইক চেক, ডাজ হায়ার ইনকাম কোরিলেট উইথ হায়ার স্পেন্ডিং? পিটা মডেল, স্পেন্ডিং বেটা 0 প্লাস বেটা 1 বেটা 2 এবং এপসিলন। ইন্টারপ্রিটেশন, স্ট্রং পজিটিভ কোরিলেশন, ইনকাম বাড়ছে স্পেন্ডিং বাড়ছে। রিগ্রেশন কোএফিসিয়েন্ট কোয়ান্টিফাই দ্য এফেক্ট, দ্যাট ইজ প্রত্যেক $১,০০০ ইনক্রিজের জন্য each $1,000 increase in income adds $50 to spending. That means ৳১,০০০ যদি তার ইনকাম বাড়ে, তার হচ্ছে খরচ বাড়তেছে ৳৫০। ওকে, কানেকশন টাইম, দিস ইজ সিমিলার টু ফিচার ইম্পর্টেন্স ইন প্রেডিক্টিভ মডেলস। ওকে, সো এইগুলো হচ্ছে ডিরেক্টলি আপনার ইউজ করা হবে না। হ্যাঁ, just জানার জন্য। অনেক কিছু ইউজ করা হবে, অনেক কিছু ইউজ করা হবে না। ক্রেডিট রিস্ক ডাটা সেট, hypothesis testing and logistic regression basis. Bank wants to predict a customer will default on loan. দেখেন, এই প্রজেক্ট কিন্তু আমরা ডিরেক্টলি এমএল দিয়ে উইথাউট হাইপোথিসিস টেস্টিং রান করব। যেমন ব্যাংক কাস্টমার চালানো, এটা কিন্তু মেশিন লার্নিং করা আছে, ডিপ লার্নিং করা আছে। তবে স্ট্যাটিস্টিক্যালি একটা প্রুভেনের বিষয় থাকে। সো আর এখন আমি যেটা বলতেছি এগুলো হচ্ছে কি যেটার ভাষায় আরকি। যখন আমরা কোড করব তখন আমি মেশিন লার্নিং এর কথাই বলব। হ্যাঁ?
So data set variable age, income, loan, amount default. Hypothesis testing, if average income defined between defaulters or not defaulters, that means আপনি একটা কি অ্যানালাইজ করতেছেন যে যারা হচ্ছে ডিফল্টার এবং যারা নন ডিফল্টার তাদের ইনকামের কোনো ডিফারেন্স আছে কিনা। সো এটার জন্য আপনি টিটিএস টেস্ট করতেছেন। লজিস্টিক রিগ্রেশন, আনলাইক লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিকটা হচ্ছে ভাই ক্লাসিফিকেশন রিগ্রেশন অ্যাকচুয়ালি, সরি ক্লাসিফিকেশন অ্যালগরিদম। মেশিন লার্নিং এ ধরেন দুই ধরনের অ্যালগরিদম আছে, একটা হচ্ছে ক্লাসিফিকেশন, একটা হচ্ছে রিগ্রেশন। যারা হচ্ছে লাইক ইয়েস নো, হ্যাঁ পজিটিভ নেগেটিভ এই ধরনের রেজাল্ট দেয় আপনাকে, আউটপুট, হ্যাঁ এক্সিট করবে করবে না বা তিনটা থাকে, এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন। আর টোটাল সেলস যদি প্রেডিক্ট করে ওইটাকে হচ্ছে রিগ্রেশন বলে। ওকে, সো এখানে লজিস্টিক রিগ্রেশন নাম, এটা রিগ্রেশন হলো, এটা অ্যাকচুয়ালি একটা ক্লাসিফিকেশন প্রবলেম। ওকে, সো লজিস্টিক রিগ্রেশন প্রেডিক্টস প্রবাবিলিটিস ফর বাইনারি আউটকাম। ডিফল্ট হচ্ছে 1, নো ডিফল্ট হচ্ছে 0। ওকে, সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি এমন না যে 1 অথবা 0, আমরা ইউজাররা 1 অথবা 0ই পাই, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 0.8 বা 0.7, 2.5 এর মানে সরি সরি 0.25 এরকম দেয়। ওটা আমরা থ্রেশহোল্ড একটা মেথড আছে, ওটা ইউজ করে আমরা 1 কিংবা 0 তে কনভার্ট করি। ওকে, এটা একদম থাকবে আপনাদের। কানেক্টিং স্ট্যাটিস্টিক্স টু এমএল ওয়ার্কফ্লো। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা আপনার কাজে লাগবে ডাটা আন্ডারস্ট্যান্ড করতে, সামারাইজিং ডাটা, চেকিং ডিস্ট্রিবিউশন। হাইপোথিসিস টেস্টিংটা আপনার কাজে লাগবে ফিচার ভ্যালিডেশন করতে, টেস্টিং ইফ ভেরিয়েবল হ্যাভ মিনিংফুল ডিফারেন্স। কোরিলেশন আর রিগ্রেশনটা আপনার কাজে লাগবে ফিচার সিলেকশন এন্ড রিলেশনশিপে, হুইচ ভেরিয়েবল ম্যাটার ফর প্রেডিকশন। এটা হচ্ছে আমরা ফিচার, আমরা যখন এমএল করব এটার নাম হচ্ছে ফিচার, হ্যাঁ নাম এটাই ফিচার সিলেকশন। বেশ কিছু মেথড আছে আমরা ইউজ করব। আর লজিস্টিক রিগ্রেশন ডিরেক্টলি একটি মেশিন লার্নিং অ্যালগরিদম। ওকে, বাট সবচেয়ে প্রাইমারি লেভেলের একটা অ্যালগরিদম, আমরা এটা ছাড়া অনেক বেটার অ্যালগরিদম ইউজ করব। ওকে, আচ্ছা আমাদের হচ্ছে ফিচার সিলেকশনের জন্য কেন স্ট্যাটিস্টিক্স প্রয়োজন। ফিচার সিলেকশন ইন এমএল ইজ অ্যালগোরে কি বলে, আচ্ছা অ্যালগোরো, আমার মনে হয় জ্বরে মনে হয় ভাই আমার উচ্চারণ করতে কষ্ট হইতেছে। অ্যালগোরিদমিক আজকে মডেল তাহলে বেসড, থাক, হ্যাঁ না সমস্যা নেই ভাই, আজকে থাক। না না না, পিডিএফ শেষ ভাইয়া, শেষ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এই পর্যন্ত না থাক। শেষ আজ, আচ্ছা না না না, এটা এমনি শেষ হয়ে যাবে আর আচ্ছা পেজ আচ্ছা নেই, আচ্ছা, একটা ঠিক আছে দুইটা। ঠিক আছে হ্যাঁ, ভাই, দেশে আজকে আজকে হচ্ছে, শেষ কর। ঠিক আছে আজকে হচ্ছে 3টা ক্লাস নিচ্ছি, বিকালে একটা, আপনাদের আগে একটা, আর এটা হচ্ছে শেষ। আমি নর্মালি এত ক্লাস নেই না, নর্মালি একটা ঠিক নেই, আছে ভাই, বাট আচ্ছা। সামহাউ রিজনে বেশি হয়ে গেছে। ML is algorithmic model based, but statistics gives understanding and validation. So descriptive statistics টা কি? Know the data. If a variable has 95% zeros, like number of children in credit data, you see it's almost useless before even training a model. এখানে একটা ডাটার মধ্যে যদি হুম ধরেন এই 95% যদি জিরো থাকে, ওই ডাটা দিয়ে আপনি কি করবেন? হুম, বুঝতে পারছেন? Without steps, you would blindly throw it in ML and waste of computation. That means যেই ফিচার আপনার নেসেসারি না, ওই ফিচার দিয়ে তো আপনি অযথা মডেল ট্রেন করে লাভ নেই। এই কাজটা আপনি স্টার্ট দিয়ে ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। হাইপোথিসিস টেস্টিং হচ্ছে ভ্যালিডিটি রিলেভেন্স। সাপোজ ইউ ওয়ান্ট টু চেক, ডাজ ইনকাম ডিফার সিগনিফিকেন্টলি between defaulters and non-defaulters. A t-test gives you a p-value. If not significant, that feature may not help. And in ML, the model may figure it out too. But statistical tests save you time and add interpretability. Okay, so এগুলো আপনাকে হেল্প করবে অ্যাকচুয়ালি। স্ট্যাট, ডেটা, ম্যাথ, কম্পিউটার সায়েন্স মিলিয়ে হচ্ছে ডেটা সায়েন্স। কোরিলেশন আর রিলেশন, এটাকে স্পট মাল্টিকলিনিয়ারিটি এন্ড রিলেশনশিপ। ইনকাম এন্ড লোন amount may be highly correlated, like 0.95. If we put both in a regression or ML model, instability or redundancy, it just help you decide to drop one before training. ট্রেন করার আগে ড্রপ করা যায়। আমরা এগুলো ভাই আসলে স্টেজ বাদ দিয়ে আমরা ডিরেক্টিভ ফিচার ইম্পর্টেন্স এর মেথড ধরে আমরা করতে পারি, তবে ওটা স্ট্যান্ডার্ড না। আপনি যে কাজটা করতেছেন ওই মেথড সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হয়, এই কারণেই জানা। হুম, লজিস্টিক যেটা হচ্ছে আপনার বিচ বিটুইন স্টেট এন্ড এমএল। লজিস্টিক রিগ্রেশন ইজ নট জাস্ট এ ক্লাসিফায়ার, এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল যেটা এক্সপ্লেন করে কেন
Why a feature influences the target? Every $1,000 increase in income decreases default probability by 2%. এই assumptionটা আমরা হচ্ছে এই ধরনের মডেল থেকে নিতে পারি। ML models like random forest may give better accuracy but not such interpretable insight. Like যেটা বললো random forest, আমিও most of the case আমি যদি ML ইউজ করি random forest, XGBoost এগুলো ইউজ করি, হ্যাঁ। তবে যে কথাটা বললো অ্যাকুরেসি আপনাকে random forest বেশি ভালো দিতে পারে, কিন্তু যে ইন্টারপ্রেটের যে ইনসাইট ইনফোটা ওটা আপনাকে লজিস্টিক দিচ্ছে। সো ডিফারেন্স হচ্ছে ML ফিচার সিলেকশন অপটিমাইজ ফর প্রেডিকশন অ্যাকুরেসি। ML এর টার্গেট হচ্ছে প্রেডিকশন অ্যাকুরেসিটা নিয়ে, আর স্ট্যাটটা কাজ করছে কি অ্যানালাইসিসটা নিয়ে। To understand the data, validate assumptions and ensure model stability. Like ML হচ্ছে আপনাকে ধরেন অনেক বেশি অ্যাকুরেসি দিচ্ছে বাট রিয়েল ওয়ার্ল্ডে এটা কাজ করতেছে না, এরকম হয় এবং অনেক হয়। ওকে, তো সেই গ্যাপটা বা বলতে পারেন সেই অ্যানালাইসিসটা স্ট্যাট করে, হ্যাঁ, কিন্তু ওটা এমএল দিয়ে না, ও হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ দিয়ে। ওকে, আচ্ছা ভাই, আজকে তাহলে চেঞ্জ করে দিব। আমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডেটা প্রিপ্রসেসিং ধরবো। ওকে, ডেটা ঠিক আছে ভাইয়া। প্রিপ্রসেসিং ডাটা প্রিপ্রসেসিং এর মধ্যে আপনার ফিচার ইঞ্জিনিয়ারিং, ফিচার সিলেকশন থাকবে। ওটা যখন আমরা কভার আপ করতে পারবো আমরা হচ্ছে মেশিন লার্নিং এর অ্যালগরিদম শিখবো। আমরা ফার্স্ট হচ্ছে দেখা গিয়েছে আমি প্রিপ্রসেসিং শেখানোর সময় আমি ২-১টা অ্যালগরিদম দেখাবো যেন একটু বুঝতে পারেন। অ্যাকচুয়ালি মেশিন লার্নিং অ্যালগরিদম হচ্ছে ৩ থেকে ৪ লাইনের। ওকে? তারপরে অ্যালগরিদমে যাবো। না হলে কি আমি যদি একদমই না দেখে অ্যালগরিদম এনে অ্যালগরিদমটা আপনাদের কাছে বোরিং লাগবে। এই কারণে আমি হচ্ছে আগে যাবো আপনার ঠিক আছে ভাইয়া। আমাদের নেক্সট ক্লাস আই থিংক রবিবারে।